এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, গোটা দেশ জুড়ে মোট 12টি রাজ্যে এসআইআর এর ঘোষণা করলো নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গেও রয়েছে এসআইআর এর এই নাম। এবং এসআইআর এর নাম তোলার জন্য কি কি দরকার বা এসআইআর কেন প্রয়োজন, আমি সেইটা দিয়ে শুরু করব। কিভাবে এই এসআইআর এর কাজ সম্পন্ন হবে, কতদিন অবধি কাজ হবে, কোন প্রক্রিয়ায় এসআইআর সম্পন্ন হবে, কাদের নাম বাদ যেতে পারে বা কারা এই তালিকায় থাকবেন। এই যে বিএলওরা তারা বাড়ি যাবে, এমুনারেশন ফর্ম দেবে, এমুনারেশন ফর্ম তারা কালেক্ট করবে, তারপর ইয়ারোর কাছে যাবে। 1 মাস সময় আপনি পাচ্ছেন এবং 1 মাসের মধ্যে 3 বার কিন্তু আপনার বাড়িতে এই বিএলওরা তারা কিন্তু যাবে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, গোটা দেশ জুড়ে মোট 12টি রাজ্যে এসআইআর এর ঘোষণা করলো নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই ঘোষণায় সবথেকে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে এসআইআর এর এই নাম। এবং এই 12টি যে রাজ্য, সেই রাজ্যে যে এসআইআর শুরু হতে চলেছে তার মধ্যে বেশ কয়েকটি বিধিনিষেধ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু এনেছে এই নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে যেটা বিহারে হয়েছে এসআইআর এবং সেকেন্ড ফেজের এই যে এসআইআর, সেই এসআইআর মোট 12টি রাজ্যের নাম রয়েছে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুডুচেরি এবং আন্দামান নিকোবর। এবং এই ক্ষেত্রে ভারতের যে এই 12টি রাজ্যের নাম বা 12টি রাজ্যে এসআইআর শুরুর যে কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফ থেকে, সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠেছিল এবং এই প্রশ্ন উত্তরে যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে এ রাজ্যে বা পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু অন্য রাজ্যগুলোর তুলনায় একটু কঠিন। এবং বারবার করে সাংবাদিকদের যে প্রশ্ন উঠে আসছিল যে এ রাজ্যে বারবার করে যে রাজ্যের শাসক দল রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে এ রাজ্যে বাধা পেয়েছে এসআইআর এর যে সমস্ত কার্যকলাপ, ঠিক সেই জায়গায় এসআইআর হবে কি না বা কিভাবে হবে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু একেবারে সহজে সমাধান বা উত্তর দিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক এই প্রসঙ্গে আমি যে শুরুটা করতে চাইবো এই অনুষ্ঠানের, যে ঠিক কিভাবে এই এসআইআর এর কাজ সম্পন্ন হবে, কতদিন অবধি কাজ হবে এবং কোন প্রক্রিয়ায় এসআইআর সম্পন্ন হবে বা কাদের নাম বাদ যেতে পারে বা কারা এই তালিকায় থাকবেন, সেই সমস্ত প্রক্রিয়া বা সেই সমস্ত উত্তর কিন্তু এই অনুষ্ঠানে আমি দেওয়ার চেষ্টা করব। এবং প্রাথমিকভাবে এর আগে আমি বলেছিলাম একটি অনুষ্ঠানে যে এক্স্যাক্টলি এমুনারেশন ফর্ম এবং সেই এমুনারেশন ফর্মে যে নাম, ঠিকানা বা অন্যান্য যেসব তালিকা রয়েছে, সেই তালিকার সঙ্গে সঙ্গে 11টা যে তথ্য বা নথির তালিকা, সেই তালিকা প্রকাশ করেছিল বিহারের ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন ঠিক সেরকমই কিছু তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক তার আগে আমি শুরুর যে বিষয়টা বলতে চাইবো যে এক্স্যাক্টলি কবে থেকে শুরু হতে চলেছে। এবং আগামীকাল থেকেই কিন্তু এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এসআইআর এর এই যে 12টি রাজ্য, সেই 12টি রাজ্যে এসআইআর শুরুর আগে যে বিষয়টা, যে আজ রাত থেকেই যে সমস্ত রাজ্যে এসআইআর তাদের যে ভোটার তালিকা সেইগুলো ফ্রিজ করার কাজ শুরু হয়ে যাবে। এবং এই ফ্রিজ করার যে তালিকা, সেটা কিন্তু আগামীকাল থেকেই সমস্ত রাজ্যের ভোটার তালিকা যেগুলো 12টি রাজ্য, সেগুলো ফ্রিজ হয়ে যাবে। এবং এই ফ্রিজ হয়ে যাওয়ার পর যে প্রক্রিয়াটি হবে সেইটা হলো প্রত্যেকটি বিএলও বা প্রত্যেকটি যে কেন্দ্র, সেই কেন্দ্রের বিএলওরা আপনার বাড়ি যাবে বা বাড়ি গিয়ে মোট 3 বার বাড়ি যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এবং এই যে বিএলওরা তারা বাড়ি যাবে, এমুনারেশন ফর্ম দেবে, এমুনারেশন ফর্ম তারা কালেক্ট করবে, তারপর ইয়ারোর কাছে যাবে, ইয়ারও সেইটাকে খতিয়ে দেখবে, তারপর ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকা তৈরি হবে। তারপর যদি কোনো অভিযোগ থাকে বা যদি কারোর নাম বাদ যায়, তাদের ক্ষেত্রে যে অভিযোগ থাকবে সেইগুলো খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে যাদের নাম বাদ যাচ্ছে বা এই সংক্রান্ত যে অভিযোগ যদি ইয়ারোর বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে ডিএম এর কাছে অভিযোগ জানানো যাবে। ডিআরএম এর কোনো ভুল যদি থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু অভিযোগ জানানো যাবে। এক্ষেত্রে আমি তারিখগুলো বলতে চাইবো যে বিএলওর কাজ, বিএলও প্রশিক্ষণের যে কাজ, সেটা কিন্তু 3রা নভেম্বর অবধি চলবে। এবং আগামীকাল থেকে কিন্তু টিল 3 নভেম্বর অবধি বিএলও বা অন্যান্য এইআরও এই সমস্ত নির্বাচনী আধিকারিক যারা, তাদের প্রশিক্ষণের কাজ চলবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম, যেটা আমি বলছিলাম, সেই এমুনারেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি, অর্থাৎ 1 মাস সময় আপনি পাচ্ছেন। এবং 1 মাসের মধ্যে 3 বার কিন্তু আপনার বাড়িতে এই বিএলওরা তারা কিন্তু যাবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা আমি এর আগেও বলেছি বিএলওদের ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা আছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাপিংটাও শুরু করেছে। এবং এক্ষেত্রে খসড়া ভোটার তালিকা, অর্থাৎ যেটা আমি বলছিলাম ড্রাফট রোল, সেইটাও কিন্তু প্রকাশিত হবে। ইয়ারোর দ্বারা তৈরি ড্রাফট রোল, সেটা 9 ডিসেম্বর প্রকাশিত হবে। এবং এই তালিকায় যদি কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে আপনি জানাতে পারবেন। এবং সেই অভিযোগ শোনা বা খতিয়ে দেখার কাজ 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি অবধি। আপনারা সবাই কম বেশি জানেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারির পর বা 2026-এর ফেব্রুয়ারির পরেই কিন্তু একেবারে মিড ফেব্রুয়ারিতে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের ঘোষণা। ফলে ঠিক তার আগেই কিন্তু এই নির্বাচন বা এই যে এসআইআর প্রক্রিয়া, সেটা কিন্তু সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন।
এবং এক্ষেত্রে যে সফট যে বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে আপনার নাম কি থাকবে এই এসআইআর এর তালিকায় বা কিভাবে এই এসআইআর এর কাজ সম্পন্ন হবে, সেই বিষয়টা আমি একটু বলতে চাইবো। প্রাথমিকভাবে এসআইআর এর নাম তোলার জন্য কি কি দরকার বা এসআইআর কেন প্রয়োজন, আমি সেইটা দিয়ে শুরু করব। এসআইআর প্রয়োজন তার কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ পেয়েছি যে বাংলা এমন একটা সীমান্তবর্তী এলাকা যেখানে বারবার করে মাইগ্রেন্ট বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি অনুপ্রবেশকারীদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু থেকেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রবেশ সহ বিভিন্ন অভিযোগ কিন্তু বারবার করে নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে, যেখানে নির্বাচন কমিশনার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মূলত একটা বিষয় জোর দিয়েছেন, ডুপ্লিকেশন বা অর্থাৎ জাল নথি। এই জাল নথির ক্ষেত্রে বারবার করে যে অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে যে ম্যাপটা করে দিয়েছে এই এসআইআর এর জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে প্রাসঙ্গিক যে বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাইবো, 2025 অব্দি মোট এই মুহূর্তে 8 বার এসআইআর হয়েছে গোটা রাজ্যে বা গোটা দেশে। তার মধ্যে 2002 থেকে 2004 অব্দি যে কয়েকটা এসআইআর হয়েছে তার মধ্যে এই 12টি রাজ্যে এবার এসআইআর। এবং এই যে 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার পরিবারের কারোর নাম থাকে বা আপনার নামও যদি থাকে, সেক্ষেত্রে আপনার বা আপনার পরিবারের কারোরই কোনো কাগজপত্র দিতে হবে না। যদি 2002 সালের তালিকায় বা 2002 সালের এসআইআর পর ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, সেক্ষেত্রে কি প্রসিডিওর, সেইগুলো একেবারে চূড়ান্ত যে তালিকা বা চূড়ান্ত প্রসিডিওর, সেটা কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে। কারণ এই জাল বা অন্যান্য যে অভিযোগগুলো সেগুলো বারবার করে উঠছিল। এক্ষেত্রে কি কি নথি প্রয়োজন সেটা আমি একটু বলার চেষ্টা করবো। আমি এর আগে বলেছিলাম যে এমুনারেশন ফর্মে কিন্তু আপনার নাম ঠিকানা এগুলো থাকবে এবং তারপর যে বিশেষ নথিগুলো সেগুলো আপনাকে দিতে হবে। তারপর মোট 12টি নথি কিন্তু প্রয়োজন। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে এমুনারেশন ফর্মের সঙ্গে আপনার আর কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নেই। এবং 2002 সালের পরে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে সেইটাকে এনশিওর করতে হবে, অর্থাৎ আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে কিনা সেটাকে এনশিওর করতে হবে। এবং এক্ষেত্রে যারা কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যদি বলি, পশ্চিমবঙ্গে যারা জন্মেছেন বা যাদের বাবা মা পশ্চিমবঙ্গে জন্মেছেন, তাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, অথচ আপনি দিল্লিতে কর্মরত, সেক্ষেত্রে আপনারা এখানে এসে এই এসআইআর যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কর্মসূচির অ্যাটেন্ড করা সম্ভব না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন এই ম্যাপিংটার জন্য কিন্তু অনলাইন প্রক্রিয়া চালু করে দিয়েছে এবং সেক্ষেত্রে আপনি যদি কোনোভাবে এই ডকুমেন্টস দিতে পারেন যে 2002 সালের ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম আছে, সেক্ষেত্রে আপনাকে আর কোনো নথি প্রোভাইড করতে হবে না। এক্ষেত্রে আরও যে বিষয়টা বলে রাখতে চাইবো যে 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে, তাহলে কিন্তু একটা ছোট্ট বিষয় বলে রাখবো, আপনার সেক্ষেত্রে একটা কাগজ প্রয়োজন। বা আপনার বাবা মায়ের যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, আপনার বাবা মায়ের আর কোনো কাগজ প্রয়োজন নেই। এটা একেবারে এক্স্যাক্ট। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো যে 12টি নথি, সেই 12টি নথির মধ্যেও কিন্তু একটা প্রশ্ন উঠছে আধার কার্ড। এক্ষেত্রে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরিষ্কার করে বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নতুন আধার কার্ড ডাউনলোড করলেও যে নিয়ম যেটা রয়েছে বা আধার কার্ডের ব্যবহারের যে নিয়ম, যে আধার কার্ড কিন্তু কোনোভাবেই তোমার জন্ম পরিচয়পত্র নয় বা জন্ম প্রমাণ নয়, সেক্ষেত্রে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে এই আধার কার্ড ব্যবহার করা যাবে। এবং মোট 12টি যে তালিকা, সেই তালিকা আমি এক এক করে দিতে চাইবো। প্রাথমিকভাবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান, এরকম কোনো একটা পরিচয়পত্র, বা 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দ্বারা প্রদত্ত যে কোনো নথি বা জন্ম শংসাপত্র, 4 পাসপোর্ট, 5 মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা, 6 রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃক দেওয়া কোনো বাসস্থানের শংসাপত্র, 7 ফরেস্ট রাইট সার্টিফিকেট, 8 জাতিগত শংসাপত্র, 9 কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, 10 স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, 11 জমি অথবা বাড়ির দলিল, 12 আধার কার্ড। এবং এক্ষেত্রে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য। এবং 2002 এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে, আপনাকে আর এমুনারেশন ফর্মের সঙ্গে কোনো কাগজ দিতে হবে না। যদি আপনার নাম না থাকে, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের যদি নাম থাকে, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের সেই তালিকাটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং এক্ষেত্রে এই যে প্রসিডিওর, সেটা কিন্তু বিহারে ছিল না, যেটা এইবার চালু করা হয়েছে। এক্ষেত্রে এটাও কিন্তু একেবারে বিশ্লেষণ করে বলে দিয়েছেন জ্ঞানেশ কুমার যে আপনার যদি কোনো ডকুমেন্টসের মধ্যে থেকেও থাকে, ডুপ্লিকেশনের ক্ষেত্রে প্রশ্ন ওঠার পর তিনি বলে দিয়েছেন যে এই 11টি তালিকায় যদি আপনার ডকুমেন্টস থেকেও থাকে,
সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এইটা জানতে চাওয়া হবে যে আপনার বাবা মার 2003 সালে কোথায় ছিলেন। এইটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে। আপনার কাছে জানতে চাওয়া হবে যে 2003 সালে আপনার বাবা মা কোথায় ছিলেন, এবং সেই তথ্য যদি চাওয়া হয় সেটাই যেন 2002 সালের ভোটার তালিকায় আপনার বাবা মা থাকে। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই মুহূর্তে ভোটার তালিকায় থাকবেন, বা নচেত আপনাকে কিন্তু ভোটার তালিকা থেকে বেরোতে হবে। এই প্রাথমিক বিশ্লেষণ কিন্তু এই মুহূর্তে জ্ঞানেশ কুমার তিনি করে দিয়েছেন। এক্ষেত্রে আমি যে বিষয়টা আরো একটু বলতে চাইবো যে এমুনারেশন ফর্ম কারা পাবেন, এবং এক্ষেত্রে যে 12টি রাজ্যের যে তালিকা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নির্বাচন কমিশনের তরফ থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রাত 12টার পর থেকে কিন্তু সেই যে তালিকা বা সেই ভোটার তালিকাগুলো ফ্রিজ হয়ে যাবে, এবং যাদের নাম ভোটার তালিকায় থাকবে তারা প্রত্যেকেই কিন্তু এমুনারেশন ফর্ম পাবেন। তারা প্রথম বিএলও তার বাড়ি যাবে এবং ডোর টু ডোর যে স্টেপ সেই যেখানে বিএলও যাবে এবং সেই এমুনারেশন ফর্ম দেবে, তারপর বিএলও গিয়ে ফের সেই ফর্মটা সংগ্রহ করে নিয়ে আসবে। এবং এক্ষেত্রে আরও যে বিষয়টা যে 90% ফর্ম, যে দুটো ফর্ম কিন্তু ছাপাবে, এবং এক্ষেত্রে একটা ফর্ম কিন্তু আপনাকে দেওয়া হবে। আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যে আপনার জন্য যে ফর্ম সেটা কিন্তু আপনার পাশের বাড়ির জন্য সেরকম ফর্ম নাও হতে পারে, কারণ 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার জন্য একটা ফর্ম, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার একটা ফর্ম। কারণ প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নির্বাচনী আধিকারিকরা এই ম্যাপিংয়ের কাজ আগে থেকেই শুরু করে দিয়েছেন, এবং 2002 সালের যে ভোটার তালিকা সেই তালিকা বা 2025 সালের বর্তমানে যে ভোটার তালিকা তাদের নাম 2002 সালেও যারা আছে, 2025 সালেও যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ফর্ম তৈরি করা হচ্ছে। এবং এক্ষেত্রে আমি একটু পরিষ্কার করে দিই যে প্রত্যেকের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটার সংখ্যা 7,68,000 সামথিং, এবং এই যে ভোটার যারা তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু দুটো করে ফর্ম হবে। একটা তারা নিজেরা ফর্ম রেখে দেবেন এবং আর একটা কিন্তু বিএলও এসে পরিষ্কার করে নিয়ে যাবে। যদিও এই দুটো ফর্মই কিন্তু বিএলওর তরফ থেকে দেওয়া হবে। এক্ষেত্রে বিএলওর এই যে তালিকা, সেক্ষেত্রে 2002-এর যে তালিকা, সেই তালিকা যদি আপনি থাকেন ভোটার লিস্টে নাম, তাহলে আপনি দেবেন। আদারওয়াইজ আপনার যে প্রসিডিওর যেটা আমি বললাম, এই 11টার যে তালিকা বা 12টি যে তথ্যের নথির যে তালিকা, সেক্ষেত্রে তালিকা দিয়ে বা যে কোনো একটা দিয়ে এবং আপনার বাবা মায়ের যে পরিচয়পত্র সেইটা দিয়ে আপনাকে একেবারে দিতে হবে। এক্ষেত্রে যে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যদি কারোর নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু তিনি সুযোগ পাবেন সেইটাকে একেবারে যাচাই করার বা সেইটাকে নিয়ে কিন্তু অভিযোগ করানোর জায়গা তিনি পাবেন, বা সেই সময়টা কিন্তু তিনি পাবেন। এক্ষেত্রে কাদের নাম বাদ যাবে সেইটাও কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে, যেটা আমি বলছিলাম একটু আগে, যে যারা মূলত ডুয়াল সিটিজেনশিপ, যারা এখানেও সিটিজেন যারা রয়েছে বা যারা বিহারেও রয়েছে, অন্যান্য ক্ষেত্রে যারা অনুপ্রবেশ রয়েছে, আমি বলছিলাম সীমান্তবর্তী সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, বারবার করে রাজনৈতিক ক্ষেত্রে বহু অভিযোগ উঠেছে এক্ষেত্রে, এবং আমরা সবাই কম বেশি জানি এসআইআর নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে উত্তাল, এবং একদিক থেকে যখন রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর হবে না বা এসআইআরকে করতে দেওয়া যাবে না, যদি কারোর সঠিক মানুষের নাম বাদ যায় বা সঠিক ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে আন্দোলন হবে, এই সমস্ত একদিকে রয়েছে। অন্যদিক থেকে যে বিরোধী দলগুলো বা বিজেপির তরফ থেকে এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে যে এই ক্ষেত্রে 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, কারণ এক্ষেত্রে সীমান্তবর্তী যে ইস্যু বা অনুপ্রবেশ যে ইস্যু সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঘোরতর ইস্যু। এই যে বিষয়গুলো সেটা কিন্তু মাথায় রেখে কাদের নাম বাদ যাবে সেটাও কিন্তু জ্ঞানেশ কুমার একটা ধারণা করে দিয়েছে, কিন্তু এক্স্যাক্ট কত সংখ্যক বাদ যাবে সেটা কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়নি। এক্ষেত্রে আমি যেটা বলছিলাম ম্যাপিং, সেই ম্যাপিংও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেটা 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ছিল 4.58 কোটি, এবং এই মুহূর্তে সেটা বেড়ে 7.68 কোটি হয়েছে। কিন্তু এই ভোটার কারা, কীভাবে এলো, কোনো ডুপ্লিকেট যে ডকুমেন্ট সেইটা বানিয়ে এলো কিনা, ডুপ্লিকেট ডকুমেন্ট যদি হয় সেক্ষেত্রেও আমি এটা পরিষ্কার করে দিচ্ছি জ্ঞানেশ কুমার যে কোনোভাবে ডুপ্লিকেট ডকুমেন্ট থাকলেও তার বাবা মা 2002 সালে বা 2003 সালে কোথায় ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারবে না, এবং সেক্ষেত্রে তাদের নামও কিন্তু বাদ যাবে। এই বিষয়গুলো যেমন ক্লিয়ার করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা বিষয় এসআইআর ঘোষণার পর পরিষ্কার যে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে এসআইআর চালু হতে চলেছে এবং আগামীকাল থেকেই চালু হবে, এবং তার সমস্ত প্রক্রিয়া কিভাবে হবে তার সমস্ত রুটম্যাপ কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন সাজিয়ে দিয়েছে, এবং 7ই ফেব্রুয়ারি 2026 সেই এসআইআর ফাইনাল তালিকা কিন্তু প্রকাশ হবে। এর মধ্যেই কিন্তু ইতিমধ্যে তৃণমূল এই বিষয়টা নিয়ে একেবারে অভিযোগ করতে শুরু করেছে, বা তৃণমূলের তরফ থেকে প্রাথমিকভাবে এই যে অভিযোগ আনা হয়েছে বা এই এসআইআর নিয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা স্পষ্ট কুণাল ঘোষের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে যদি কারোর যোগ্য ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে একেবারে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন হবে, দিল্লিতে অবধি আন্দোলন পৌঁছাবে। এবং এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে ক্ষেত্রে বিতর্ক ডানা বাজছে যে কোনোভাবে জ্ঞানেশ কুমারের যে বক্তব্য ছিল যে আপনি যদি কোনোভাবে ডুপ্লিকেট ভোটার লিস্ট, ডুপ্লিকেট পাসপোর্ট বা ডুপ্লিকেট কোনো কিছু করেনও সেক্ষেত্রে আপনার নাম আপনার বাবা মায়ের নাম 2003 সালের ভোটার লিস্টে আছে কিনা সেইটাও কিন্তু খতিয়ে দেখবে, বা সেটাও কিন্তু ম্যাপিংয়ের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, সেইটা কিন্তু জ্ঞানেশ কুমার বলেছেন। এবং এক্ষেত্রে আপনার ভোটার লিস্টে, আপনার বাবা মায়ের ভোটার লিস্টে কোথায় নাম আছে সেইটা যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই তৃণমূল মেনে নেবে না, এবং সেক্ষেত্রে বৈধ ভোটার কোনটা অবৈধ ভোটার সেইটা কিন্তু তৃণমূল
একটা প্রাথমিক অভিযোগ জানিয়ে তারা দাবি করে রেখেছেন যে এ বিষয়ে কোনোভাবেই কিন্তু তৃণমূল সমঝোতা করবে না, বা বরং কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেটা কিন্তু একেবারে দিল্লি অব্দি আন্দোলন পৌঁছাবে। ফলে এসআইআর এর যে ঘন্টা বা এসআইআর এর যে বাদদি বা সেইটা কিন্তু বেজে গেল, এবং সেই সঙ্গেই নির্বাচন যে ক্রমশ প্রকাশ্যে সেটাও কিন্তু প্রকাশ্যে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর কিন্তু গোটা পশ্চিমবঙ্গে একটা ভয়ানক রূপ নিতে চলেছে, সেইটা কিন্তু পরিষ্কার। এবং এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।